গল্পকথন বাই কল্লোল চ্যানেলে আমরা আজকে শুরু করছি জুল ভার্নের সায়েন্স ফিকশন উপন্যাস দ্য মিস্টেরিয়াস আইল্যান্ড। আজ প্রথম পর্ব। আমরা কি উপরে উঠছি? মোটেই না, নামছি। তার চেয়েও ভয়ানক অবস্থা ক্যাপ্টেন। আমরা পড়ছি। বোঝা হালকা করো। অনেক আগেই করা হয়েছে, তবুও বেলুন উঠছে না। উত্তর নেই। ঝোড়ো হাওয়ার হুঙ্কার ছাপিয়ে আবার এই প্রশ্নটাই করল আরেকজন। অল্প অল্প করেও কি ওপরে উঠছে না বেলুন? একেবারেই না। আরে, নিচে সাগরের গর্জন শোনা যাচ্ছে না? কথাটা শেষ হবার সাথে সাথে আরেকটি উত্তেজিত কণ্ঠস্বর শোনা গেল। সেরেছে, সমুদ্র তো আর 500 ফুটও নিচে নয়। ফেলো ফেলো, মালপত্র সব ফেলে দাও। গোলাবারুদ, বন্দুক, বালির বস্তা, খাবার দাবার সব ফেলো। সেদিন 1865 সালের 23শে মার্চ বিকেল প্রায় 4টায় দিগন্ত বিস্তৃত প্রশান্ত মহাসাগরের আকাশে শোনা গিয়েছিল উত্তেজিত এই কটি কণ্ঠ। ওই বছরের 18 থেকে 26শে মার্চ পর্যন্ত বয়ে যাওয়া সেই ভয়ঙ্কর ঝড় পরবর্তীকালে কিংবদন্তির রূপ নেয়। সেই প্রচণ্ড ঝড়ে এশিয়া, ইউরোপ, আমেরিকার অনেক জনপদ ধ্বংস হয়ে যায়। উপড়ে পড়ে বিশাল সব গাছপালা, তীরে আছড়ে পড়ে চুরমার হয়ে যায় প্রায় শতখানেক জাহাজ। আর প্রাণহানি যে কত হয়েছে তার হিসেব নেই। ঝোড়ো হাওয়ার ঝাপটায় কুয়াশার মধ্যে দিয়ে পাক খেতে খেতে পড়ছিল একটা বিশাল বেলুন। বেলুনটার সর্বাঙ্গ দড়ির জালে মোড়া। তলায় ঝোলানো দোলনায় 5 জন আরোহীর কাউকেই দেখা যাচ্ছে না ঘন কুয়াশার জন্যে। পথ হারানো বিশাল বেলুনের গায়ে ফুটো হয়ে গেছে। হু হু করে গ্যাস বেরিয়ে গিয়ে ক্রমেই চুপসে লম্বাটা হয়ে আসছে গোল বেলুন। নিচে ফুঁসছে সাগর। উথাল পাতাল ঢেউয়ের উপর আছড়ে পড়তে যাচ্ছে বেলুনের আরোহীরা। অথচ ধারে কাছে ডাঙা আছে কিনা বোঝা যাচ্ছে না কুয়াশার জন্যে। 24শে মার্চ সকাল। আরও চুপসে গেছে বেলুন। এবার কি করব জিজ্ঞেস করল একজন। উত্তর দিল না কেউ। আরও নিচে নেমে এলো বেলুন। পানিতে ডুবে মরব তাহলে, বলল আরেকজন। আরে দূর, এত ভেঙে পড়ার কি আছে? সব জিনিসই কি ফেলে দেওয়া হয়েছে? আশ্বাস দিল তৃতীয় জন। না, $4000 ভর্তি থলেটা এখনো আছে। কথা শেষ হবার সাথে সাথেই দোলনা থেকে ছিটকে বাইরে পড়ল কাঁচা টাকার বস্তা। সামান্য ওপরে উঠল বেলুন, কিন্তু বেশ বোঝা গেল একটু পরই আবার নামতে শুরু করবে। অথচ ফেলার মতো আর কিছুই নেই বেলুনে। হঠাৎ মনে করিয়ে দিল একজন, দোলনাটা তো এখনো ফেলা হয়নি। ভারী উইলো কাঠের তৈরি দোলনাটা, পানিতেও ভাসবে না। সাথে সাথেই কাজে লেগে গেল অভিযাত্রীরা। বেলুনের গায়ে মোড়া দড়ির জালের সঙ্গে নিজেদের ভালো করে বেঁধে নিয়ে দোলনার দড়ি কেটে দিল ওরা। দোলনা ফেলতেই অনেকটা হালকা হয়ে গেল বেলুন। কিন্তু তাতেই বাকি। অত বড় ফুটো দিয়ে গ্যাস বেরোতে থাকলে কতক্ষণ আর টিকতে পারে বেলুন? অল্পক্ষণ পরেই টলমল করে নামতে নামতে বিকেল 4টে নাগাদ আবার পানির 5 ফুট উপরে নেমে এলো সেটা। এমন সময় ঘেউ ঘেউ করে চেঁচাতে শুরু করলো কুকুরটা। কিছু দেখল নাকি টপ? বলল একজন। সঙ্গে সঙ্গে চেঁচিয়ে উঠল আর একজন, ডাঙা ডাঙা, ওই যে ডাঙা দেখা যাচ্ছে। শেষ পর্যন্ত সত্যি ডাঙার দেখা মিলল, একেবারে বেলুনের গতিপথেই। আর মাত্র ঘণ্টাখানেক টিকে থাকতে পারলেই মাইল 30 দূরের স্থলভূমিতে পৌঁছে যেতে পারবে ওরা। কিন্তু 1 ঘন্টা টিকবে কি বেলুন? আরও বেরিয়ে গেল বেলুনের গ্যাস। সাগরের ঢেউ ছুঁয়ে ছুঁয়ে উড়ে চলল বেলুন। তলার দিকটা পানির ঝাপটায় ভিজে গেছে। আরোহীরাও শুকনো নেই কেউ। সাঁতার কাটার সুবিধের জন্য শরীর থেকে বাঁধন খুলে ফেলার হুকুম দিলেন নেতা। প্রচণ্ড উৎকণ্ঠার মাঝে কাটল আরও 1 ঘন্টা। হঠাৎ একটা ঘূর্ণি হাওয়ার ধাক্কায় বেশ খানিকটা ওপরে লাফিয়ে উঠল বেলুন। দড়ি ধরে ঝুলে রইল আরোহীরা। তীরে পৌঁছতে আর মাত্র আধ মাইল বাকি। বাঁচার আশা ফিরে এলো আরোহীদের মনে। একটু পরই দুলতে দুলতে বালুকা বেলা এসে পড়ল বেলুন। জালের দড়ি ছেড়ে দিয়ে লাফিয়ে নিচে নামল আরোহীরা। একসাথে এত ওজন কমে যাওয়াতে ছিটকে আকাশে উঠে গেল প্রায় চুপসানো বেলুন। শাঁ শাঁ করে চোখের আড়ালে উধাও হয়ে গেল ঝোড়ো বাতাসের ধাক্কায়। কিন্তু তাতে বিন্দুমাত্র চিন্তিত হল না আরোহীরা। খুশিতে ধেই ধেই করে নাচতে শুরু করল সবাই। হঠাৎ মুখের হাসি মিলিয়ে গেল সবার। ক্যাপ্টেন সাইরাস হার্ডিং আর তার প্রিয় কুকুর টপ ওদের মাঝে নেই। গৃহযুদ্ধের তাণ্ডবলীলা চলছে তখন সমস্ত আমেরিকা জুড়ে।
রক্তক্ষয়ী গৃহযুদ্ধ বন্ধ করার সংকল্প নিয়ে 1865 সালের মার্চের মাঝামাঝি রিচমন্ড শহর অবরোধ করে বসলেন জেনারেল গ্র্যান্ট। জোর লড়াই করেও তিনি কিন্তু রিচমন্ড শহর দখল করতে পারলেন না। শহরের মধ্যেই বন্দী হয়ে আছেন জেনারেলের কয়েকজন ঝানো অফিসার। ক্যাপ্টেন সাইরাস হার্ডিং এদের অন্যতম। ইঞ্জিনিয়ারিং কোরের এই ক্যাপ্টেনের বয়স 45। পাথর খোদাই করা চেহারা, প্রখর বুদ্ধি আর তীব্র মনের জোর ভদ্রলোকের। কদম ছাট চুল, ধূসর পুরু গোঁফ, সুগঠিত করটি, অন্তর্ভেদী দৃষ্টি দেখলেই বোঝা যায় ওর মাঝে আছে দুর্জয় সাহস, অদম্য মনোবল আর তীব্র ইচ্ছাশক্তি। গাঁইতি আর হাতুড়ি চালিয়ে হাতে খড়ে নিয়েছেন তিনি ইঞ্জিনিয়ারিং বিদ্যায়, শুধু কাগজ কলমে নয়। সাইরাস হার্ডিংয়ের সাথেই গ্রেপ্তার হয়েছেন নিউ ইয়র্ক হেরাল্ডের চিফ রিপোর্টার গিডিয়ন স্পিলেট। বিশাল শরীরের অধিকারী এই সাংবাদিকের বয়স 40। ঠান্ডা মাথা, তীক্ষ্ণ বুদ্ধি, প্রচণ্ড সাহস, অপরিসীম উদ্যোগ এবং উৎসাহ একে উঠিয়ে নিয়ে গেছে উন্নতির শিখরে। যুদ্ধক্ষেত্রে এক হাতে পিস্তল ধরে অন্য হাতে খবর লেখায় অভ্যস্ত বলে খ্যাতি আছে তার। ক্যাপ্টেন সাইরাস হার্ডিং আর সাংবাদিক গিডিয়ন স্পিলেট পরস্পরকে না চিনলেও দুজনের নাম ডাকি দুজনের কানে গিয়েছিল। শহরের বাইরে যাবার নির্দেশ নেই, তবে শহরের চৌহদ্দির মধ্যে ঘুরে বেড়াতে পারতেন দুজনেই। এভাবেই হঠাৎ একদিন আলাপ হয়ে গেল ওদের। এরপর থেকেই উভয়ই পালাবার ফিকির খুঁজতে লাগলেন। এর মাঝে একদিন চালাকি করে শহরে ঢুকে পড়ল ক্যাপ্টেন হার্ডিংয়ের পুরনো ভৃত্য নেব, অর্থাৎ নেবুশাডনেজার। অত্যন্ত প্রভুভুক্ত নেবকে বহু আগে থেকেই দাসত্ব থেকে মুক্তি দিয়েছেন হার্ডিং, কিন্তু ভূতপূর্ব মনিব শত্রুদের হাতে পড়েছেন শুনে জান বাজি রেখে ছুটে এসেছে নেব। সাথে করে নিয়ে এসেছে হার্ডিংয়ের প্রিয় কুকুর টপকেও। মহা ফাঁপড়ে পড়লেন রিচমন্ডের শাসনকর্তা জেনারেল লি। জেনারেল গ্র্যান্ট শহর অবরোধ করে বসে থাকায় তিনি বাইরে থেকে খবর আনা নেয়া করতে পারছেন না, হুকুম পাঠাতে পারছেন না অন্যান্য সেনাপতিদের কাছে। কাজে অনেক বুদ্ধি খাটিয়ে একটা বেলুন বানালেন জেনারেল লি। তার জনা কয়েক লোককে বেলুনে করে পাঠিয়ে দেবেন অন্যান্য সামরিক অফিসারদের কাছে। বেলুনের তলায় বাঁধা বিশাল দোলনায় বসবে তারা। কিন্তু বেলুন ওড়ানোর দিনই ঘটল অঘটন। মেঘে মেঘে ছেয়ে গেল সারা আকাশ, তার উপর বাতাসের ঝাপটা, প্রচণ্ড ঝড়ের পূর্বাভাস। এসব রিচমন্ড ছেড়ে পালাবার কথা মনে মনে ভাবছিল আরও একজন, নাবিক পেনক্রাফট। ক্যাপ্টেন সাইরাস হার্ডিংয়ের সাথে পরিচয় আছে পেনক্রাফটের। বেলুনের কাছে দাঁড়িয়ে সেদিন অদ্ভুত আকাশযানটাকে দেখছিল পেনক্রাফট। এমন সময় কথাটা ওর কানে গেল। ক্যাপ্টেন ফরেল্টারকে জেনারেল লি বলছেন, এই আবহাওয়ায় তো আকাশে ওড়ানো যাবে না বেলুন। অবস্থা দেখে তো তাই মনে হচ্ছে। চিন্তিতভাবে মাথা নাড়লেন ক্যাপ্টেন ফরেল্টার। এই ঝোড়ো হাওয়ায় না বেরিয়ে কাল সকাল পর্যন্ত অপেক্ষা করে দেখা যাক। ঠিক হলো, পরদিন সকালে হাওয়ার জোর কমলে রওনা হওয়া যাবে। রাতে বেলুনের কাছে খুব একটা কড়া পাহারার দরকার হবে না। এই ঝড় তুফানের ভেতর বেলুনের কাছে কারো আসার সম্ভাবনা নেই। কথা শুনে মনে মনে হাসল পেনক্রাফট। এক্ষুনি ক্যাপ্টেন সাইরাস হার্ডিংকে কথাটা জানানো দরকার। পালাবার এই সুযোগ ছাড়া ঠিক হবে না ভেবে তক্ষুনি ক্যাপ্টেনের খোঁজে বেরিয়ে পড়ল সে। রাস্তায় পাওয়া গেল ক্যাপ্টেনকে। পালাবার সুযোগ এসে গেছে ক্যাপ্টেন, বলল পেনক্রাফট। সুযোগ? এর মাঝে কি ব্যবস্থা করে ফেললে তুমি পেনক্রাফট? বেলুন। তাই তো। আরে কি বোকা আমি! জেনারেলের বেলুনের কথা শুনেও এতদিন প্ল্যানটা আমার মাথায় ঢোকেনি। কথা বলতে বলতে গিডিয়ন স্পিলেটের কাছে চলে গেলেন দুজনে। ঠিক হলো রাত 10টায় পালাবেন ওরা। ঈশ্বরের কাছে প্রার্থনা জানালেন ক্যাপ্টেন, হে ঈশ্বর, তুফান যেন আজ না কমে। যাত্রার প্রস্তুতি শুরু হলো। নিজেদের জিনিসপত্র গোছগাছ করতে চলে গেল সবাই। জিনিসপত্র গুছাতে গুছাতে কুকুরটাকে জিজ্ঞেস করলেন হার্ডিং, কিরে, আকাশে উঠতে ভয় করবে না তো? উত্তরে শুধু ক্যাপ্টেনের মুখের দিকে চেয়ে লেজ নাড়ল কুকুরটা। একটু পরে জিনিসপত্র নিয়ে সেখানে এসে পৌঁছলেন স্পিলেট। আর দেরি না করে কুকুরটা সহ বেরিয়ে পড়লেন ক্যাপ্টেন হার্ডিং, স্পিলেট আর নেব। বেলুনের কাছে পৌঁছে দেখলেন পাহারার চিহ্নমাত্র নেই কোথাও। বাতাসের ঝাপটায় কাত হয়ে উঠছে বেলুন। যে কোনো মুহূর্তে খুঁটি উপড়ে আকাশে উড়ে যেতে পারে। অন্ধকারে কাঠ হয়ে দাঁড়িয়ে আছে উৎকণ্ঠিত পেনক্রাফট। সাথে 20 বছরের একটা ছেলে, ওর প্রাক্তন মনিবের ছেলে হারবার্ট। ব্যবসার উদ্দেশ্যে রিচমন্ডে এসেছিল দুজনে। ক্যাপ্টেনের দেরি দেখে ক্রমেই উদ্বিগ্ন হয়ে উঠছে পেনক্রাফট। এমন সময় ঘেউ ঘেউ করে ডেকে উঠল টপ। এসে গেছেন ক্যাপ্টেন। হারবার্টকে নিয়ে ক্যাপ্টেনের কাছে দৌড়ে গেল পেনক্রাফট। হারবার্টের পরিচয় জিজ্ঞেস করলেন ক্যাপ্টেন।
আমার মনিবের ছেলে হারবার্ট। বাবার মৃত্যুর পর বাজে লোকের পরামর্শে পড়ে ব্যবসা বাণিজ্য সব খুইয়ে প্রায় পথে বসেছে। এখন আছে আমার সাথে আমার সহকারী হিসেবে। আশেপাশে ভালো করে একবার দেখে নিল সবাই। না, পাহারাদারের চিহ্ন নেই। একে একে দোলনায় উঠে বসল অভিযাত্রীরা। একটা একটা করে খুঁটির দড়িগুলো কেটে দেওয়া হলো। এদিক ওদিক দুলতে দুলতে তীর বেগে শূন্যে উঠে গেল বিশাল বেলুন। সেদিন ছিল 1865 সালের 20 মার্চ, রাত 10টা। কোথায় গেলেন ক্যাপ্টেন? নিবিড় অন্ধকারে গিডিয়ন স্পিলেটের উদ্বিগ্ন প্রশ্ন শোনা গেল। পানিতে পড়ে গেলেন নাকি বেলুন থেকে নামারই সুযোগ পাননি? 4 জন লোক নেমে পড়ায় হালকা হয়ে যাওয়া বেলুন হয়তো তাকে নিয়েই শূন্যে উধাও হয়ে গেছে। পানিতে পড়ে গিয়ে থাকলে উন্মত্ত ঢেউয়ের বুকে সাঁতার কেটে তীরে পৌঁছানো অসম্ভব। তবুও স্পিলেট বললেন, চলো খোঁজ করে দেখি। ঘুটঘুটে অন্ধকারে দৃষ্টি চলে না, তবুও হাতড়ে হাতড়ে এগোতে লাগলো অভিযাত্রীরা। বেলুনটা যেদিক থেকে উড়ে এসেছে সেদিকেই রওনা হলো সবাই। একটু পরপরই কেউ না কেউ ক্যাপ্টেনের নাম ধরে ডাকছে। সবচেয়ে অস্থির নেব। শেষ পর্যন্ত বলেই ফেলল, ক্যাপ্টেনকে ছাড়া এই অজানা দ্বীপে বেশি দিন টিকতে পারবো না আমরা। এখন ওকে জীবন্ত পাওয়া গেলে হয়। প্রত্যেকের মনেই দেখা দিয়েছে দুর্ভাবনাটা। উতলা হয়ে ভাবছে সবাই ভয়ঙ্কর সম্ভাবনার কথা। এত হাঁকডাকের মধ্যেও কোনো জবাব নেই। এমন সময় হারবার্ট বলল, কোথাও জখম হয়ে জ্ঞান হারিয়ে পড়েনি তো ক্যাপ্টেন? হঠাৎ বুদ্ধি বের করল পেনক্রাফট। বলল, যাওয়ার পথে আগুনের কুণ্ড জ্বালিয়ে গেলে একটা পথের নিশানা থেকে যাবে ক্যাপ্টেনের জন্যে। জ্ঞান ফিরে এলে নিশানা দেখে তিনি ঠিকই বুঝবেন আমরা কোন পথে এগুচ্ছি। কথাটা পছন্দ হলো স্পিলেটের। নেবকে বললেন, দেখো তো ধারে কাছে শুকনো কাঠ পাওয়া যায় কিনা। কিন্তু দেশলে আছে তো সাথে? জিজ্ঞেস করল হারবার্ট। আছে, উত্তর করল পেনক্রাফট। জামার ভেতরের পকেটে রেখেছিলাম। সাগরের পানি ওটা নাগাল পায়নি। কিন্তু সমস্যা হলো শুকনো কাঠের। অনেক খুঁজেও কাঠ পেল না নেব, এমনকি ঘাস পাতাও না। ফিরে এসে বলল, না, কাঠ তো কাঠ, একটা কুটোও নেই কোথাও। পাথর ছাড়া বোধহয় আর কিছুই নেই দেশে, বললেন স্পিলেট। অন্ধকারই হাতড়ে হাতড়ে এগোলো ওরা। হঠাৎ সামনে একটা আওয়াজ শুনেই থমকে দাঁড়ালো। তীরে আছড়ে পড়া ঢেউয়ের শব্দ। আর এগোনো চলবে না। মনিকের নাম ধরে বার কয়েক চেঁচিয়ে ডাকল নেব, কিন্তু বৃথা। উত্তর দিলেন না ক্যাপ্টেন সাইরাস হার্ডিং। শুধু নেবের ডাক সামনে কোনো কিছুর গায়ে প্রতিধ্বনিত হয়ে ফিরে এলো। সামনে নদী, সাগর নয়, বলল পেনক্রাফট। নদীর ওপারে পাহাড়ের গায়ে ধাক্কা খেয়ে এই প্রতিধ্বনির সৃষ্টি হচ্ছে। খোলা সাগরের প্রতিধ্বনি হয় না। পেনক্রাফটের যুক্তিতে সায় দিলেন স্পিলেট। গাঢ় অন্ধকারে কিছুই দেখা যাচ্ছে না। নদীর তীর ধরে ঘুরতে ঘুরতে বোঝা গেল এপারের পাথুরে দ্বীপটা খুব একটা বড় নয়। চারদিকে টিলার মতো পাহাড়ে গাছপালার চিহ্ন মাত্র নেই। কোনো হিংস্র জানোয়ার আছে বলেও মনে হয় না। নিশ্চিন্ত হয়ে একটা চ্যাপ্টা পাথরের উপর বসল সবাই। অনেকক্ষণ চুপ করে থাকার পর নীরবতা ভাঙল পেনক্রাফট। ক্যাপ্টেনকে বোধহয় আর ফিরে পাবো না। কিন্তু সহজে হাল ছেড়ে দেবার পাত্র নন স্পিলেট। বললেন, ভালো করে খুঁজলে নিশ্চয়ই পাওয়া যাবে ওকে। কোথায় অজ্ঞান হয়ে পড়ে আছেন কে জানে। পেনক্রাফটের কথা একটু মনক্ষুণ্ণ হল নেব। বারবার মৃত্যুর মুখ থেকে যিনি বেঁচে এসেছেন, পানিতে ডুবে মরার পাত্র তিনি নন। নিজের হাতে ক্যাপ্টেনের মৃতদেহ স্পর্শ না করা পর্যন্ত কারো কথা বিশ্বাস করবে না সে। বাকি 3 জনের মধ্যে আলোচনা চলল সকাল হলে কিভাবে ক্যাপ্টেনের খোঁজ করা যায়। ভোর হল। আগের রাতে যেদিক থেকে প্রতিধ্বনি শোনা গেছে সেদিকে চাইল সবাই। সত্যি খরস্রোতা নদীর ওপারে ডাঙা দেখা যাচ্ছে। তন্ময় হয়ে ওদিকে চেয়ে আছেন স্পিলেট। এমন সময় ঝপাত করে একটা শব্দে চমকে উঠে ফিরে চাইলেন। দেখলেন নদীতে ঝাঁপিয়ে পড়ে সাঁতরে ওপারে চলে যাচ্ছে নেব। কোথায় যাচ্ছ তুমি নেব? চেঁচিয়ে উঠলেন স্পিলেট। ওপারে সাঁতরে উঠে ওই দ্বীপে হয়তো আশ্রয় নিয়েছেন ক্যাপ্টেন। সাঁতার কাটতে কাটতে জবাব দিল নেব। স্পিলেটও পানিতে ঝাঁপ দিতে যাচ্ছিলেন, কিন্তু আটকালো পেনক্রাফট। কি করছেন মিস্টার স্পিলেট? নেবের মতো সাঁতার আপনি জানেন না। এই ভয়ঙ্কর খরস্রোতা নদীতে সাঁতরাতে গিয়ে আপনি কি প্রাণ হারাবেন নাকি? একটু অপেক্ষা করুন, ভাটার সময় পানি কমে গেলে আমরা ওপারে যাব। কিছুক্ষণের মধ্যেই ওপারে পৌঁছে গেল নেব। এপারের লোকেদের উদ্দেশ্যে একবার হাত নেড়ে লম্বা পা ফেলে অদৃশ্য হয়ে গেল পাহাড়ের আড়ালে।
নিগ্র ভৃত্যের প্রভুভক্তি অন্তর দুলিয়ে দিল সবার। স্থির দৃষ্টিতে ওদিকে কিছুক্ষণ চেয়ে থেকে ঘুরে দাঁড়ালেন স্পিলেট। তন্ন তন্ন করে আবার খোঁজা শুরু হলো এপারের দ্বীপটায়। কয়েক ঘন্টা গরু খোঁজা করেও পাওয়া গেল না ক্যাপ্টেনকে। ক্ষুধা তৃষ্ণায় কাহিল হয়ে গেছেন তিনজনই। নদীর পানি কমতে শুরু করেছে তখন। এই হারে কমলে বিকেল নাগাদ একেবারে কমে যাবে পানি। তখন ওপারে গিয়ে দেখা যাবে খাবার কিছু পাওয়া যায় কিনা। কাল থেকে পেটে কিচ্ছু পড়েনি। বেলুনে করে প্রচুর খাবার আনা হলেও প্রাণ বাঁচাবার তাগিদে সব ফেলে দিতে হয়েছে সাগরের পানিতে। বিকেল নাগাদ নদীর জল কমে গিয়ে হাঁটু পানিতে এসে ঠেকল। সকালের ভয়ঙ্কর খরস্রোতা নদীটাকে খালি বলা চলে এখন। হেঁটেই নদী পার হয়ে গেল অভিযাত্রীরা। ওপরে উঠেই নেব যে পথে গিয়েছিল সে পথে রওনা দিলেন স্পিলেট। যাবার আগে বলে গেলেন, নেবের খোঁজে যাচ্ছি আমি। খাবার আর রাতে মাথা গোজার একটা জায়গা ঠিক করে রেখো। স্পিলেট চলে যেতেই হারবার্ট আর পেনক্রাফটও হাঁটতে শুরু করলো। একটু পর খুদে গ্রানাইট পাহাড়গুলোর পাশ কাটিয়ে এসে দাঁড়ালো একটা অপেক্ষাকৃত বড় পাহাড়ের পাদদেশে। পেনক্রাফট বলল, খাবার খোঁজার আগে চারপাশটা একবার দেখে নেওয়া দরকার, নইলে হয়তো নিজেরাই কারো খাবার হয়ে যাব। চলো পাহাড়ে উঠি। পাহাড়ে উঠতে গিয়ে বহু পাখি দেখল দুজনে। ওরা কাছ দিয়ে যেতেও উড়ে পালালো না পাখিগুলো। মানুষকে ভয় পাচ্ছে না ওরা, তার মানে কখনো মানুষ দেখেনি। তাহলে পাখি দিয়ে রাতের আহারটা সারা যাবে, ভাবল পেনক্রাফট। কিন্তু ধরবে কি করে ওগুলোকে? খালি হাতে একবার চেষ্টা করে দেখল পেনক্রাফট, কিন্তু আগে মানুষ না দেখে থাকলেও বোকা নয় পাখিগুলো। পেনক্রাফট ধরার চেষ্টা করতেই উড়ে পালালো ওরা। আরও কিছুটা ওপরে উঠতেই দূরে গাছের সারি দেখা গেল। মনটা খুশি হয়ে উঠল হারবার্টের। গাছপালা আছে যখন দ্বীপে, খাবারও নিশ্চয়ই আছে, তাহলে না খেয়ে আর মরতে হচ্ছে না। পাহাড় বেয়ে নামার সময় চোখে পড়ল মস্ত গুহাটা। চিমনির মতো গড়ন বলে ওটা গুহাটার নাম দিল চিমনি গুহা। রাত কাটানোর উপযুক্ত জায়গা পেয়ে গিয়ে খুশি হয়ে উঠল দুজনে। সূর্য ডুবতে বেশি দেরি নেই আর। গুহাটা একবার দেখে নিয়ে খাবার জোগাড়ে বেরোবে ভেবে গুহার ভেতর ঢুকল ওরা। খাবারের জন্য বেরোতে হলো না আর। গুহার ভেতরেই পাওয়া গেল অনেকগুলো সাগরের ঝিনুক। পেনক্রাফট নাবিক, দেখেই বুঝল জোয়ারের সময় সাগরের পানি গুহাতেও এসে ঢোকে। ঝিনুকগুলোর দিকে চাইল আরেকবার। এই ঝিনুক আগুনে ঝলসে নিলে খেতে দারুণ লাগবে। এবার চাই খাবার পানি। গুহা থেকে বেরিয়ে এসে পানির খোঁজে নিচে নামতে গিয়ে আরও খাবার পেয়ে গেল পেনক্রাফট। পাখির ডিম। পাহাড়ের খাঁজে বাসা বানিয়ে ডিম পেড়েছে পাহাড়ি পায়রা। খুশির ঠেলায় ধেই ধেই করে নাচতে নাচতে বলল হারবার্ট, তোফা তোফা, এ যে একেবারে শাহী আয়োজন হয়ে গেল দেখছি। কিন্তু পেনক্রাফট ভাবছে অন্য কথা। পানি, খাবার পানি কোথায়? পানি ছাড়া তো বাঁচা যাবে না। নিচে নামতে নামতে দেখল ওদিকে পাহাড়ের পাশ ঘেঁষে এগিয়ে আসছে দুজন লোক, নেব আর স্পিলেট। ওদের দেখেই চেঁচিয়ে বললেন স্পিলেট, ক্যাপ্টেনকে পাওয়া গেল না। অনেক খুঁজলাম, কিন্তু ক্যাপ্টেনের পায়ের ছাপ পর্যন্ত চোখে পড়ল না। একটু থেমে আবার বললেন, খাবারের জোগাড় করেছ? তা করেছি, জবাব দিল পেনক্রাফট। কিন্তু পানির কি হবে? তার জন্য ভাবনা নেই। একটা মিষ্টি পানির হ্রদ পেয়ে গেছি আমরা। আমি আর নেব প্রাণ ভরে পানি খেয়ে এসেছি, আর দুটো রুমাল ভিজিয়ে নিয়েছি তোমাদের জন্য। এগুলো নিংড়েই আপাতত সেরে নাও কাজটা। শুকনো কাঠ জোগাড় করে গুহায় এসে ঢুকল ওরা। খেতে পাবে সেই আশায় উৎফুল্ল অভিযাত্রীরা। চিন্তিত কেবল পেনক্রাফট, ওর দেশলাইয়ের বাক্সটি হারিয়ে গেছে। এই কথা শুনে মুচকি হাসলেন স্পিলেট। পকেটে হাত দিয়ে শেষ সম্বল একটিমাত্র কাঠি বের করে দিলেন নাবিকের হাতে। এটা পেয়ে দুশ্চিন্তা আরও বেড়ে গেল পেনক্রাফটের। যদি অন্য কিছুতে আগুন ধরাবার আগেই কাঠিটা নিভে যায়। স্পিলেটের নোটবইয়ের একটা পাতা ছিঁড়ে পাকিয়ে নিল পেনক্রাফট। তারপর একটা শুকনো পাথর কুড়িয়ে নিয়ে ওতে ঘষল দেশলাইয়ের কাঠিটা। জ্বলল না। ভয়ে ভয়ে হারবার্টকে ডাকল সে। ভয় পেয়েছে হারবার্টও, তবে ঘষে ঘষে শেষ পর্যন্ত হারবার্টই কাঠিটা জ্বালল। প্রথমে পাকানো কাগজটায় আগুন ধরিয়ে দিল। শুকনো ঘাস পাতা এক জায়গায় জড়ো করে ওতে আস্তে আস্তে করে রাখল জ্বলন্ত কাগজ। দাও দাও করে আগুন ধরে গেল ঘাস পাতায়। এবার একটা একটা করে শুকনো কাঠে আগুন ধরিয়ে বড়সড় আগুনের কুণ্ড বানিয়ে ফেলা হলো। চুকল খাওয়া দাওয়ার পাট। ধীরে ধীরে রাত নামল অজানা জায়গায়, সেই সাথে কনকনে শীত। আগুনের কুণ্ড ঘিরে বসে এই কথা ও কথা আলোচনা করতে লাগলো সবাই। কথা বলল না শুধু নেব, গভীর চিন্তায় মগ্ন হয়ে আছে সে।
ভাবছে মনিবের কথা। বেলুন থেকে নামার পর কি কি জিনিস আছে তার একটা হিসেব তৈরি করতে বসল সবাই মিলে। পরনের জামাকাপড় ছাড়া বিশেষ কিছুই নেই কারো। গিডিয়ন স্পিলেটের নোটবই আর ঘড়িটা ছাড়া সব ছুঁড়ে ফেলা হয়েছে বেলুন থেকে। এক কথায় ব্যবহার করার মতো নিত্য প্রয়োজনীয় দ্রব্য কিছুই নেই ওদের কাছে। থাকার জায়গা ঠিক হয়ে গেছে, আর আগুন যখন জ্বলছে তা জিয়ে রাখার ব্যবস্থাও করা যাবে। পাহাড়ের খাঁজে আছে পায়রা আর তার ডিম, পানির ধারে ঝিনুক, খুঁজলে জঙ্গলে ফলমূলও পাওয়া যেতে পারে। মিষ্টি পানির হ্রদও আছে, কাজেই প্রাণধারণের ব্যাপারে খুব একটা চিন্তা নেই এই মুহূর্তে। ঠিক হলো ঘুরে দেখবে ওরা আশপাশের পাহাড়, জঙ্গল, দ্বীপ। পায়রার ডিপ আর ঝিনুক দিয়ে নাস্তা হলো সেদিন। পাহাড়ের খাঁজ থেকে খানিকটা নুন জোগাড় করে এনেছিল হারবার্ট, কাজেই জমল খাওয়াটা। এবার আগুনটাকে জিইয়ে রাখার বন্দোবস্ত হয়ে গেলেই অভিযানে বেরোনো যায়। পকেট থেকে চেক কাটা বড় রুমালটা বের করল পেনক্রাফট, তারপর শক্ত করে ওটাকে পাকিয়ে নিয়ে এক মাথায় আগুন ধরালো। আগুন ধরে উঠলে ফুঁ দিতেই শিখাটা নিভে গিয়ে ধিকি ধিকি জ্বলতে থাকলো রুমালের আগুন। বহুক্ষণ লাগবে পুরো রুমালটা পুড়ে শেষ হতে। পানি আর হাওয়ার হাত থেকে ওটাকে রক্ষা করার জন্য চিমনির ভেতরের দিকে একটা কোটরে রুমালটা লুকিয়ে রাখল পেনক্রাফট। গুহা থেকে বেরিয়ে হারবার্টকে নিয়ে প্রথমেই জঙ্গলে ঢুকল পেনক্রাফট। গাছের একটা ডাল ভেঙে চলনসই একটা গদা বানিয়ে নিল সে। ছুরি নেই, কাজেই পাথরে ঘষে ডালটার একটা মাথা কিছুটা চোখা করে নিল। জঙ্গলে মানুষ বাসের কোনো চিহ্নই পাওয়া গেল না, তবে চতুষ্পদ জানোয়ারের পায়ের দাগ আছে। চুপচাপ এগিয়ে চলল দুজনে। 1 ঘন্টা হেঁটেও মাইল খানেকের বেশি পথ অতিক্রম করতে পারল না। খাওয়ার মতো ফলমূল চোখে পড়ছে না, এমনকি একটা নারকেল গাছও নেই। এ কেমন জায়গা! এক জায়গায় অনেকগুলো বুনো পাখির দেখা পাওয়া গেল। ছোট আকারের এই পাখিগুলোর পালকের রং বিচিত্র, লম্বা লেজ ঝুলিয়ে এডালে ওডালে নেচে বেড়াচ্ছে। ঘাস থেকে একটা পালক কুড়িয়ে তীক্ষ্ণ চোখে পরীক্ষা করে বলল হারবার্ট, মনে হচ্ছে এগুলো করকাস জাতীয় পাখি। খেতে ভালো তো? জানতে চাইল পেনক্রাফট। ভালো মানে? একেবারে বনমোরগের মতো। পা টিপে টিপে একটা নিচু ডালের সামনে গিয়ে দাঁড়ালো দুজন। পোকা খাওয়ার জন্য ডালটাতে এসে জমেছে পাখিগুলো। হঠাৎ লাফিয়ে উঠে কাস্তে দিয়ে কোপ মারার মতো করে গদা চালালো পেনক্রাফট। নিরীহ পাখিগুলো পালানোর চেষ্টাও করল না, টপাটপ পড়ল একটার পর একটা। পাখিগুলোকে একটার সাথে আরেকটা বেঁধে মালার মতো করে গলায় ঝুলিয়ে নিল দুজনে। তারপর আবার হাঁটতে শুরু করল। টপ থাকলে হয়তো ঘাসের ভেতর তাড়া করে খরগোশ ধরে ফেলতে পারত এক আধটা। দুপুরের একটু পরে এক জায়গায় নতুন ধরনের অনেকগুলো পাখি দেখা গেল। কর্কশ তীক্ষ্ণ ওদের গলার স্বর, পাখিগুলোর ডাকে কেঁপে কেঁপে উঠছে বনভূমি। ধরতে গিয়েই টের পেল পেনক্রাফট হারবার্টের বনমোরগের মতো বোকা নয় পাখিগুলো। সহজ হবে না দেখে অন্য ফন্দি বের করল সে। সরু লতা একটার মাথায় আরেকটা বেঁধে 10-12 ফুট লম্বা করে নিল। লতার এক মাথায় বাবলার কাঁটা বাঁকিয়ে বাঁধল শক্ত করে। মাটি থেকে লাল কেঁচো তুলে গেঁথে দিল কাঁটায়। গোটা ছয়েক পাখির বাসায় রেখে এলো এই ধরনের হাতে বানানো বড়শি। নিজেরা লুকিয়ে রইল ঝোপের আড়ালে। পাখিগুলো উড়ে এসে বাসায় বসতেই লতার অন্য মাথা ধরে আস্তে করে ঝাঁকুনি দিল পেনক্রাফট। কেঁচোগুলো কিলবিলিয়ে উঠতেই ওদের উপর ঝাঁপিয়ে পড়ল পাখির দল। হ্যাঁচকা টান মারল পেনক্রাফট। ব্যাস, বড়শিতে মাছ গাঁথার মতো কাঁটা আটকে গেল পাখির ঠোঁটে। ডাঙায় বড়শি ফেলে পাখি শিকার আশ্চর্য ব্যাপার। মজা পেয়ে শিশুর মতো হাততালি দিয়ে লাফাতে লাগলো হারবার্ট। এই অদ্ভুত বুদ্ধি বের করায় পেনক্রাফটের তারিফ করতে লাগলো সে। ব্যাপারটা নতুন কিছু নয়, বলল পেনক্রাফট। বহু যুগ ধরেই কায়দাটা জানে নাবিকরা। গুহায় এসে ঢুকলো ওরা। গরম গরম ঝিনুক পোড়া, ডিমের অমলেট আর পাখির কাবাব খেয়ে আরামে ঢেকুর তুলল। তারপর গোল হয়ে অগ্নিকুণ্ডের ধার ঘেঁষে শুয়ে পড়ল। দারুণ পরিশ্রম গেছে সারাটা দিন। শুতে না শুতেই ঘুম এসে গেল চোখের পাতায়। কিন্তু ওদের সাথে যোগ দিল না নেব। কিছু খেলও না। অনেক খোঁজাখুঁজি করেও মনিবকে না পেয়ে খুবই মুষড়ে পড়েছে বেচারা। সকাল থেকে কোথাও পাওয়া গেল না নেবকে। খুঁজে খুঁজে হয়রান হয়ে গেল তিনজনে, কিন্তু কোনো হদিশ করতে পারল না। শেষ পর্যন্ত ওরা ভাবল কোথাও গেছে নেব, সময় হলেই ফিরবে, কিন্তু ফিরল না। সারাদিন অপেক্ষা করেও যখন নেবকে ফিরতে দেখল না ওরা, ধরেই নিল মনিবের খোঁজে গিয়েছে সে। ক্যাপ্টেনকে না পেলে আর ফিরবে কিনা তাই বা কে জানে। বিকেলের দিকে উঠল তুমুল ঝড়। একে দারুণ শীত, তার উপর তুফান। গুহা থেকে বেরোতে পারল না কেউ। শীতে কাঁপতে কাঁপতে কুঁজো হয়ে আগুনের পাশে বসে রইল অভিযাত্রীরা।
ঝড়ের দাপটে খেপে গেছে তীব্র খরস্রোতা পাহাড়ি নদী। কানে আসছে বাইরে পাহাড়ের গায়ে পাথর গড়িয়ে পড়ার শব্দ। রাতটা কি করে কাটবে কে জানে। একটানা ঝড়ের গর্জন শুনতে শুনতে একটু তন্দ্রা মতো এসেছিল অভিযাত্রীদের। হঠাৎ তন্দ্রা ছুটে গেল স্পিলেটের। মাঝরাত পেরিয়ে গেছে তখন। কান পেতে কিছু শোনার চেষ্টা করলেন তিনি। ঝড়ের প্রলয়ঙ্করী আওয়াজের মাঝে একটা অদ্ভুত শব্দ শোনা যাচ্ছে। কনুই দিয়ে গুঁতো মারলেন তিনি পেনক্রাফটের পাঁজরে। ধর্মর করে উঠে বসল পেনক্রাফট। কিছু শুনেছ পেনক্রাফট? হঠাৎ ঘুম ভেঙে উঠে বসায় প্রথমে কিছুই শুনতে পেল না সে। একটু পর সামলে নিয়ে কান খাড়া করে শোনার চেষ্টা করল। হেসে পেনক্রাফট বলল, স্বপ্ন দেখছেন নাকি? তুফানের আওয়াজ ছাড়া তো কিছুই শোনা যাচ্ছে না। ভালো করে শোনো। আর একটু শুনে লাফিয়ে উঠল সে। আরে তাই তো, কুকুর ডাকছে না? হ্যাঁ, কুকুরই, সায় দিল হারবার্ট। ওদের কথাবার্তায় ঘুম ভেঙে গেছে তখন ওরও। এবার স্পষ্ট শোনা যাচ্ছে কুকুরের ঘেউ ঘেউ। এখানে কুকুর? তবে কি জঙ্গলে অসভ্যদের বাস আছে? কুকুর নিয়ে শিকারে বেরিয়েছে ওরা? কিন্তু এই দুর্যোগের রাতে কেন? গুড়ি মেরে গুহার মুখে এগিয়ে গেল ওরা। ডাকটা থেমে থেমে একবার এদিক একবার ওদিক থেকে আসছে। তাহলে কি দুদিক থেকে আসছে শিকারীর দল? ক্রমশ গুহার দিকেই এগিয়ে আসছে কুকুরের ডাক। আরও কাছে আসতেই স্পিলেট বললেন, টপের ডাক না তো? সাথে সাথেই এক লাফে গিয়ে একটা জ্বলন্ত কাঠের টুকরো নিয়ে এলো হারবার্ট। স্পিলেট বাধা দেবার আগেই এক ছুটে গুহা থেকে বেরিয়ে গেল সে। কাঠটা মশালের মতো ধরে নাড়াতে নাড়াতে চেঁচিয়ে ডাকল, টপ, টপ, এদিকে এসো। এই ডাকের জন্যই যেন তৈরি হয়েছিল কুকুরটা। এক ছুটে হারবার্টের কাছে এসে দাঁড়ালো। টপই। কিন্তু দুদিক থেকে যে ডাকছিল, বলল পেনক্রাফট। টপি এদিক ওদিক ছোটাছুটি করে আমাদের খুঁজছিল, মন্তব্য করলেন স্পিলেট। ঘেউ ঘেউ করে একটানা ডেকে চলেছে আর লেজ নাড়ছে টপ, যেন বলতে চাইছে কিছু। এমন সময় একটা অদ্ভুত জিনিস নজরে পড়ল সবার। ভীষণ ঝড় তুফানের ভেতর দিয়ে এসেছে টপ, কিন্তু গায়ে কাদামাটি লাগেনি একটুও। তেমন একটা পরিশ্রান্তও হয়নি সে। আশ্চর্য, এ কোন রহস্যের শুরু? কিন্তু এ নিয়ে বেশিক্ষণ মাথা ঘামালো না কেউ। স্পিলেট বললেন, মনে হচ্ছে টপ কিছু বলতে চাইছে আমাদের। আমাদের কোথাও নিয়ে যেতে চায় ও, দেখছেন না কেমন ছটফট করছে, বলল হারবার্ট। হয়তো ওর মনিবের কাছেই নিয়ে যেতে চাইছে, বললেন স্পিলেট। সাথে সাথেই তৈরি হয়ে নিল সবাই। আগুনে কয়েকটা শুকনো কাঠ ছুড়ে দিল পেনক্রাফট। তারপর সাথে কিছু খাবার নিয়ে টপের পিছু পিছু রওনা দিল তিনজন। অন্ধকারে পরস্পরের হাত ধরে টপের ডাক অনুসরণ করে এগিয়ে চলেছে ওরা। পেছনে এক নাগাড়ে ঝাপটা মেরে চলেছে শীতল ঝোড়ো হাওয়া। কতক্ষণ এভাবে হেঁটেছে বলতে পারবে না ওরা। অনেকক্ষণ পর অন্ধকার ফিকে হতে শুরু করল। পূব দিগন্তে আলোর আভাস। টপকে দেখা যাচ্ছে এখন। একটা পাহাড়ে চড়েছে টপ। আরও অনেক চড়াই উতরাই বালি আর কাঁকড়ে ভরা পাহাড়ি পথ পেরিয়ে গেল টপ। সাথে সাথে অভিযাত্রীরাও। শেষ পর্যন্ত একটা গুহার কাছে এসে দাঁড়ালো টপ। ঘুরে দাঁড়িয়ে একবার চাইল ওদের দিকে, তারপর ঢুকে গেল গুহার ভেতর। দেখা দেখি ঢুকে পড়ল 3 অভিযাত্রীও। একটা ঘাসের বিছানার পাশে চুপচাপ বসে আছে নেব। বিছানায় পড়ে রয়েছে একটা অনড় দেহ, ক্যাপ্টেন সাইরাস হার্ডিং। ওরা ঢুকতেও ফিরে চাইল না নেব, যেন শুনতেই পায়নি। ক্যাপ্টেনের দেহে প্রাণ আছে কিনা জানতে চাইল পেনক্রাফট, কিন্তু উত্তর দিল না নেব। তবে কি সত্যিই মারা গেছেন ক্যাপ্টেন? অনুমানের ওপর কখনো ভরসা করেন না স্পিলেট। এগিয়ে গিয়ে উবু হয়ে বসলেন ক্যাপ্টেনের পাশে। নাড়ি দেখলেন, বুকে কান পেতে শুনলেন, তারপর আস্তে করে বললেন, বেঁচে আছেন, কিন্তু নাড়ির গতি অত্যন্ত ক্ষীণ। এক লাফে স্পিলেটের পাশে এসে বসল পেনক্রাফট। ক্যাপ্টেনের বুকে কান পেতে সেও শুনল হৃৎপিণ্ডের শব্দ। বেঁচেই আছেন ক্যাপ্টেন। গুহা থেকে ছুটে বেরিয়ে গেল হারবার্ট। কোত্থেকে যেন রুমাল ভিজিয়ে আনল। ভিজে রুমাল দিয়ে ক্যাপ্টেনের শুকনো ঠোঁট মুছে দিলেন স্পিলেট। একটু পরে আস্তে করে নিঃশ্বাস ফেললেন ক্যাপ্টেন। ভয় নেই নেব, বললেন স্পিলেট। এই যাত্রায় উনি মরবেন না, বাঁচবেন। লাফিয়ে উঠে দাঁড়ালো নেব। বলুন, কি করলে জ্ঞান ফেরানো যাবে ওর? কিভাবে ওকে চাঙ্গা করা যাবে? তাড়াহুড়ো করলে কাজ হবে না নেব। হাতের তালু দিয়ে ঘষে ঘষে ক্যাপ্টেনের হাতে পায়ে তাপ দিতে শুরু করলেন স্পিলেট আর পেনক্রাফট। ওকে খুঁজে পেলে কি করে? নেবকে জিজ্ঞেস করল পেনক্রাফট। বিষণ্ণ ভাবটা এখন চলে গেছে নেবের চেহারা থেকে।
পেনক্রাফটের প্রশ্নের জবাবে বলল, আপনারা ঘুমিয়ে পড়লে চিমনি গুহা থেকে পালিয়ে আসি আমি। ক্যাপ্টেনের নাম ধরে ডাকতে ডাকতে অনিশ্চিতভাবে এদিক ওদিক ঘুরতে থাকি। এই জায়গার কাছাকাছি এসেই টপের দেখা পেলাম। আমাকে দেখে খুশির ঠেলায় চেঁচাতে চেঁচাতে ছুটে এসে আমার হাত চাটতে লাগলো। তারপর পায়জামার কাপড় কামড়ে ধরে টেনে নিয়ে এলো এখানে। ক্যাপ্টেনকে মরার মতো পড়ে থাকতে দেখে ভেঙে পড়লাম। আমি তো ভেবেছিলাম মারাই গেছেন উনি। টপকে পাঠিয়েছিলাম আপনাদের ডেকে আনার জন্য। ওর মতো ট্রেনিং পাওয়া কুকুরের পক্ষে কাজটা কিছুই না। হঠাৎ আবার কথাটা মনে হলো স্পিলেটের। এই ঝড় বৃষ্টির রাতে এতটা পথ পেরিয়ে গিয়েও কাদাপানি লাগেনি কেন টপের গায়ে? আর ওরা যে চিমনি গুহাই আছে তা টপ জানল কি করে? হোক না সে ট্রেনিং প্রাপ্ত, ওর কাছে ভৌতিক মনে হলো ব্যাপারটা। কুসংস্কারাচ্ছন্ন নেব ভয় পাবে বলে চেপে গেলেন তিনি। অনেকক্ষণ পর একটু নড়ে চড়ে উঠলেন ক্যাপ্টেন। একটা হাত তোলার চেষ্টা করলেন, পারলেন না। আরও কিছুক্ষণ ঘষাঘষির পর ঠোঁট দুটো নড়ে উঠল ক্যাপ্টেনের। তাড়াতাড়ি ওর মুখে একটু পানি ঢেলে দিল পেনক্রাফট, সেই সাথে একটু মুরগির স্যুপ। সেটুকু গিলে নিয়ে চোখ মেললেন ক্যাপ্টেন। বিড়বিড় করে জিজ্ঞেস করলেন, দ্বীপ না মহাদেশ? সে কথা পরে হবে, বিস্মিতভাবে বলল পেনক্রাফট। ভালো হয়ে নিন তো আগে। আর কোনো কথা না বলে চোখ বন্ধ করে ঘুমিয়ে পড়লেন ক্যাপ্টেন। এরকম লোক তো দেখিনি, মরতে মরতে বেঁচে উঠছে আর উঠেই জানতে চাইছে দ্বীপ না মহাদেশ, বিড়বিড় করে বলল পেনক্রাফট। ক্যাপ্টেন ঘুমিয়ে পড়লে হারবার্ট আর পেনক্রাফট গুহা থেকে বেরিয়ে এলো। একটু দূরের গাছ থেকে কয়েকটা ডাল ভেঙে নিয়ে লম্বাভাবে সাজালো। তার উপর আর কয়েকটা ডাল আড়াআড়িভাবে রেখে ঘাস পাতা দিয়ে ঢেকে দিতেই স্ট্রেচারের মতো হয়ে গেল। বয়ে নিয়ে যেতে হবে ক্যাপ্টেনকে। গভীর ঘুমের পর দুপুরের দিকে উঠে বসলেন ক্যাপ্টেন। গুহার দেয়ালে হেলান দিয়ে বসে পেনক্রাফটের দেয়া পাখির গোশত খেলেন। তা ব্যাপারটা কি ক্যাপ্টেন, পানিতেই পড়ে গিয়েছিলেন নাকি? জিজ্ঞেস করল হারবার্ট। পানিতেই পড়েছিলাম, ঢেউয়ের ধাক্কায় হাত ফসকে যায় দড়িটা। পড়েই সাঁতরাতে শুরু করলাম। সাঁতরাতে সাঁতরাতে টের পেলাম আমি একা নই, আমার সামনেও কেউ সাঁতরাচ্ছে। একটু পরেই চেঁচামেচি শুরু করলো টপ। আমাকে পড়ে যেতে দেখে সেও সাগরে লাফিয়ে পড়েছে। একটু জিরিয়ে নিয়ে আবার বলতে শুরু করলেন ক্যাপ্টেন। কিন্তু কতক্ষণ আর ওই উত্তাল ঢেউয়ের সাথে লড়াই করা যায়? হাতে পায়ে খিল ধরে গেছে, তারপরই জ্ঞান হারালাম। জ্ঞান হলে দেখি আমার জামা কাপড় কামড়ে ধরে টানাটানি করছে টপ। আবার সাঁতরাতে চেষ্টা করতেই পায়ের নিচে মাটি ঠেকল। টলতে টলতে ডাঙায় উঠে দ্বিতীয়বার জ্ঞান হারালাম। আর কিছুই মনে নেই। আশ্চর্য, চোখ কপালে তুলল পেনক্রাফট। তীরে উঠেই জ্ঞান হারালেন? তাহলে তীর থেকে মাইলখানেক দূরের এই গুহায় এলেন কি করে? টপ নিশ্চয়ই বয়ে আনেনি, ওর পক্ষে সেটা সম্ভবও না। তাই নাকি? নিজেও আশ্চর্য হলেন ক্যাপ্টেন। আমি তো ভেবেছিলাম তোমরাই আমাকে এই গুহায় বয়ে এনেছ। আশ্চর্য, আমি নিজে হেঁটে আসিনি এই কথা ঠিক, তাহলে এই উপকারটুকু কে করল? আমরা ছাড়া আর কেউ আছে এই দ্বীপে? এখনো কাউকে দেখিনি, বলল স্পিলেট। তবে আছে বলে মনে হয় না। পাখিগুলো মানুষকে ভয় পায় না, কারণ এর আগে মানুষকে দেখেনি। হঠাৎ কী কারণে যেন উত্তেজিত মনে হলো ক্যাপ্টেনকে। বললেন, পেনক্রাফট, গুহার বাইরে পায়ের ছাপ নিশ্চয়ই আছে, কারণ তোমরা ঢুকেছ বেরিয়েছ। দেখো তো এছাড়া কোনো পায়ের ছাপ আছে কিনা যার সাথে আমার জুতোর ছাপ মিলে যায়। পাওয়া গেল। অনেকগুলো ছাপের সাথে মিলে গেল ক্যাপ্টেন সাইরাস হার্ডিংয়ের জুতোর ছাপ। তার মানে পানি থেকে উঠে এখান পর্যন্ত হেঁটে এসেছেন ক্যাপ্টেন। পেনক্রাফট এসে কথাটা জানাতেই ক্যাপ্টেন বললেন, তাহলে ঘুমের ঘোরে টহল দেওয়ার পুলিশ ডিপার্টমেন্টের সেই প্রবাদটা সত্যি? ঘোরের মাঝে হেঁটেছি আমি, পথ দেখিয়ে নিয়ে এসেছে টপ। টপ, আয় তো এদিকে। এক লাফে মনিবের কাছে এসে দাঁড়ালো প্রভুভক্ত কুকুর। ওর পিঠটা চাপড়ে দিলেন ক্যাপ্টেন। কিন্তু সন্দেহ থেকে গেল স্পিলেটের মনে। হতচ্ছাড়া এই জায়গার আরেক রহস্য নয় তো? আর দেরি করার কোনো মানে হয় না, চিমনি গুহায় ফিরে যাওয়া উচিত। বাইরে থেকে ঘাস পাতার গদিওয়ালা স্ট্রেচারটা নিয়ে আসা হলো। ধরাধরি করে তার উপর শুইয়ে দেয়া হলো ক্যাপ্টেনকে। পেনক্রাফট আর নেব স্ট্রেচারটা কাঁধে তুলে নিতেই রওনা দিল সবাই। বিকেল 5:30টার দিকে চিমনি গুহায় পৌঁছল ওরা। বালির উপর নামিয়ে রাখা হলো স্ট্রেচার। তখনও ঘুমাচ্ছেন ক্যাপ্টেন। চিমনি গুহার কাছে এসে অবাক হয়ে গেল সবাই। চেনাই যাচ্ছে না এলাকাটাকে। ঝড়ের দাপটে পাহাড় থেকে গড়িয়ে পড়েছে বিশাল সব পাথর। অনেকগুলো আবার সাগরের তীর পর্যন্ত পৌঁছে গেছে। গুহার মুখে পড়ে থাকা কয়েকটা পাথরের গায়ে সামুদ্রিক গুল্ম লেগে আছে। এখানে ওই গুল্ম এলো কোত্থেকে?
তবে কি সাগরের ঢেউ এখান পর্যন্ত এসেছে? সবাই বিস্মিত হয়ে ভাবছে। হঠাৎ কি মনে হতেই এক ছুটে গুহায় গিয়ে ঢুকল পেনক্রাফট। ঢুকেই চক্ষু স্থির। ঝড়ে ফুঁসে ওঠা সাগরের উত্তাল তরঙ্গ গুহায় ঢুকে তছনছ করে দিয়ে গেছে গুহাটাকে। যেখানে অগ্নিকুণ্ডটা ছিল সেখানে ঠিক ঠিক করছে কাদা। পাগলের মতো গিয়ে আগুন লাগানো রুমালটার জন্যে কোটরে হাত দিল। পানি লাগলো হাতে। রুমালটা নেই। তাহলে এখান পর্যন্ত উঠেছিল ঢেউ, আর এই ঢেউই ভাসিয়ে নিয়ে গেছে ওদের আগুন জ্বালাবার শেষ সম্বলটুকুও। হতবুদ্ধি হয়ে দাঁড়িয়ে রইল পেনক্রাফট, কিন্তু আগুন নিভে যাওয়ায় আর কেউ ততটা মাথা ঘামালো না। হারবার্ট অবশ্য একটু ঘাবড়ে গেল। সান্ত্বনার সুরে স্পিলেট বললেন, অত ভাবনার কি আছে পেনক্রাফট? ক্যাপ্টেন যখন বেঁচে আছেন আগুনের অভাব হবে না। হবে না? তা আগুনটা আসবে কোত্থেকে? জানি না, তবে আগুন জ্বলবে। চুপ করে গেল পেনক্রাফট। ভাবল, সবাই যখন এ নিয়ে ভাবছে না তখন একা ভেবে আর কি লাভ। গুহার ভেতর একটা অপেক্ষাকৃত শুকনো জায়গায় সামুদ্রিক গুল্ম আর ঘাস পাতা বিছিয়ে বিছানা তৈরি করে তাতে শোয়ানো হলো ঘুমন্ত ক্যাপ্টেনকে। ঘুম এখন তার দরকার। রাত নামতেই শীতের প্রকোপও বাড়ল। নিজেদের কোট ওভারকোট গা থেকে খুলে নিয়ে ক্যাপ্টেনকে ঢেকে দিল অভিযাত্রীরা। ঝড়ের ধাক্কায় চিমনি গুহার গা থেকে অনেকগুলো পাথর খুলে পড়ে গিয়ে ফোকরের মতো হয়ে গেছে। হু হু করে কনকনে ঠান্ডা হাওয়া ঢুকছে সেসব ফোঁকর দিয়ে। শুকনো শ্যাওলা জড়ো করে পাথর ঠুকে তাতে আগুন জ্বালানোর চেষ্টা করল পেনক্রাফট। কাঠে কাঠ ঘষে নাকি আগুন জ্বালায় কোনো কোনো দেশের লোকেরা। কাজে নেব আর পেনক্রাফট দুটো করে কাঠ নিয়ে ঘষতে শুরু করল। এই প্রচণ্ড ঠান্ডায়ও দরদর করে ঘামতে শুরু করল দুজন, কিন্তু আগুন জ্বলল না। খানিক চেষ্টার পর বিরক্ত হয়ে দুজনেই ছুঁড়ে ফেলে দিল কাঠের টুকরো। জঙ্গলিরা কাঠে কাঠ ঘষে আগুন জ্বালে ঠিকই, কিন্তু তারা জানে কোন কাঠে ঘষতে হয় কোন কাঠ। সব কাঠ ঘষলেই আগুন জ্বলে না। ফেলে দেয়া দুটো কাঠের টুকরো নিয়ে এবার ঘষতে শুরু করলো হারবার্ট। শব্দ করে হেসে ফেলল পেনক্রাফট। হারবার্টও হাসল, বলল, আগুন জ্বালাবার জন্য ঘষছি না আমি পেনক্রাফট। এভাবে পরিশ্রম করলে আর কিছু না হোক গা তো গরম হবে। আরও গভীর হলো রাত। চুপচাপ ওদের কাণ্ড কারখানা দেখছিলেন স্পিলেট। এবার লম্বা করে হাই তুলে চিত হয়ে শুয়ে পড়লেন বালির ওপর। একটু পর বাকি তিনজনে শুয়ে পড়ল। গুহার মুখের কাছে শুয়ে পাহারা দিতে থাকলো টপ। পরদিন সকাল 8টায় ঘুম ভাঙল ক্যাপ্টেনের। সঙ্গীরা তাকে ঘিরে বসে আছে। চোখ খুলে আগের দিনের মতোই জানতে চাইলেন তিনি দ্বীপ না মহাদেশ। এখনও জানি না ক্যাপ্টেন, উত্তর দিল পেনক্রাফট। জানো না? আপনি সেরে উঠলেই জানা যাবে। তাহলে সেরে গেছি আমি। একটু চেষ্টাই সোজা হয়ে দাঁড়িয়ে পড়লেন ক্যাপ্টেন। বেশ কাহিল লাগছে। খাবার টাবার কিছু আছে? খাবার আছে, তবে আগুনের ব্যবস্থা নেই, বলল পেনক্রাফট। সব শুনে ক্যাপ্টেন বললেন, চিন্তার কিছু নেই, দেশলাই বানিয়ে নেব। দেশলাই বানাবেন? হ্যাঁ, দেশলাই। কি বলেছিলাম না? নাবিকের পিঠ চাপড়ে আশ্বাস দিলেন সাংবাদিক। কিছু সামুদ্রিক গুল্ম আর ঝিনুকের শ্বাস খেতে দেয়া হলো ক্যাপ্টেনকে। কয়েক মুহূর্ত খাবারের দিকে চেয়ে থেকে পানি দিয়ে ওগুলোকে গিলে ফেললেন ক্যাপ্টেন। তারপর সবাইকে নিয়ে গুহার বাইরে বেরিয়ে এলেন। একটা পাথরের উপর আয়েশ করে বসে সবার উদ্দেশ্যে বললেন, তাহলে এখন কোথায় আছি জানা নেই, তাই তো? কোনো দ্বীপে না মহাদেশে তাও না? না, বলল হারবার্ট। সেটা কালই জেনে নেব। তার আগে আমাদের করবার কিছু নেই? আছে, বলল পেনক্রাফট। কি? আগুন। তা হবে পেনক্রাফট। কাল আসার সময় পশ্চিমে একটা মস্ত পাহাড় দেখেছি। ওই পাহাড়ে চড়েই দেখতে হবে এটা দ্বীপ না মহাদেশ। তার আগে দেখছি হাত গুটিয়ে বসে থাকতে হবে। হাত গুটিয়ে বসে থাকবেন কেন? আগুন জ্বালবেন না? সে ভাবনা তোমাকে ভাবতে হবে না পেনক্রাফট, আগুন তুমি পাবে, বললেন ক্যাপ্টেন। বন্ধুরা, আমাদের অবস্থা কিন্তু খুব ভালো ঠেকছে না। যদি এটা মহাদেশ হয় তাহলে চিন্তা নেই, লোকালয় পাবই। কিন্তু যদি দ্বীপ হয় আর জাহাজ চলাচলের বাইরে থাকে এ দ্বীপ, তাহলেই হয়েছে। বাকি জীবনটা এখানে কাটানো ছাড়া উপায় নেই। কাজেই সেজন্য আমাদের তৈরি হওয়া দরকার। পেনক্রাফট, কিছু শিকারের প্রয়োজন। পাহাড়ে চড়তে হলে আগে গোস্ত খেয়ে চাঙ্গা হয়ে নিতে হবে। কিন্তু আগুন? কাঁচা গোস্ত খাবো কি করে? আমার উপর ভরসা করতে পারছো না পেনক্রাফট? বললাম তো, শিকার করে নিয়ে এসো, দেখবে আগুন জ্বলে গেছে। পেনক্রাফট, এবার কথা বললেন স্পিলেট। বিজ্ঞানের অসাধ্য কিছুই নেই, আর ক্যাপ্টেন সাইরাস হার্ডিং বলতে গেলে চলন্ত বিজ্ঞান। কিন্তু তবুও সন্দেহ গেল না পেনক্রাফটের।
নেবো ওর কানে কানে বলল, খামোকা সময় নষ্ট করছো নাবিক, ক্যাপ্টেন যখন বলেছেন ধরে নাও আগুন জ্বলে গেছে। আমতামতা করে শেষ পর্যন্ত বেরিয়েই পড়ল পেনক্রাফট। নেব আর হারবার্টও সঙ্গ নিল। পেছন পেছন এলো টপ। অনেক কায়দা কৌশল আর পরিশ্রম করে একটা ক্যাপিবারা, এক জাতের শুয়োর সন্ধান মিলল। কান কামড়ে ধরে ঝোপের ভেতর থেকে সেটাকে টেনে হিঁচড়ে বের করে আনলো টপ। জোরাজোরি করতে গিয়ে একটা কানই ছিঁড়ে গেল ওটার। লাফ দিয়ে গিয়ে একটা কর্দমাক্ত পুকুরে পড়ল 2.5 ফুট লম্বা বাদামি জানোয়ারটা। ব্যাস, গাছের ডালের তৈরি গদা দিয়ে ওটাকে দমাদম পেটাতে শুরু করলো 3 অভিযাত্রী। অল্পক্ষণেই মারা গেল শুয়োরটা। শিকার কাঁধে ফিরে চলল ওরা চিমনি গুহার দিকে। বনের মাঝ দিয়ে চলার সময় এক জাতের বাদামের দেখা পেল হারবার্ট। চমৎকার চাটনি হয় বাদামগুলোর। কিন্তু শুষ্ক কণ্ঠে পেনক্রাফট বলল, কি হবে চাটনি দিয়ে? কাঁচা গোস্তের সাথে চাটনি থাকা না থাকা সমান কথা। আমি তোমাকে বলছি, কাবাবের সাথেই আমরা চাটনি খাবো, জোর দিয়ে বলল নেব। চিমনি গুহা তখন বেশ দূরে। ওদিকে চেয়েই হঠাৎ থমকে দাঁড়ালো পেনক্রাফট। নিজের চোখকে বিশ্বাস করতে পারল না। চিমনি গুহার ভেতর থেকে ভলকে ভলকে আকাশের দিকে উঠে যাচ্ছে কালো ধোঁয়া। ধোঁয়া মানে আগুন। চোখ কপালে তুলে বলল পেনক্রাফট, সেরেছে। জাদু জানেন নাকি ক্যাপ্টেন? জাদুকর? স্তম্ভিত হয়ে গেছে পেনক্রাফট। প্রশান্ত মহাসাগরের এই অজানা দ্বীপে আগুন জ্বালাবার কোনো ব্যবস্থাই যেখানে নেই, সেখানে আগুন জ্বালালেন ক্যাপ্টেন সাইরাস হার্ডিং। লোকটা প্রেত সিদ্ধ নয় তো? ভাবতে ভাবতে পথ চলছে নাবিক পেনক্রাফট। গুহায় ঢুকে ওর সন্দেহের কথাটা ক্যাপ্টেনকে জিজ্ঞেসই করে ফেলল পেনক্রাফট। কথা শুনে হো হো করে হেসে উঠলেন ক্যাপ্টেন। না পেনক্রাফট, না, ম্যাজিকের মও জানি না আমি, তবে বিজ্ঞানের কিছু কৌশল আমার জানা আছে। ঠেকায় পড়লে তাই দিয়েই কাজ চালিয়ে নিই। আগুন তাহলে এলো কোত্থেকে? মাটি ফুঁড়ে? মাটি ফুঁড়ে না এলেও আকাশ ফুঁড়ে তো এসেছেই। মানে? বার্নিং গ্লাস আছে আপনার, তাই না ক্যাপ্টেন? কথার মাঝখানে জিজ্ঞেস করে বসলো হারবার্ট। ওসব কিছুই নেই, উত্তর দিলেন ক্যাপ্টেন। আমার ঘড়ি আছে, মিসেস স্পিলেটেরও আছে। ঘড়ির কাঁচ দুটো খুলে নিয়ে কিনারা কিনারায় মিলিয়ে একটু ফাঁক রেখে বাকিটা কাদা দিয়ে জুড়ে দিলাম। সেই ফাঁক দিয়ে ভেতরটায় পানি ভরে ফাঁকটাও বন্ধ করে দিলাম। কি দাঁড়ালো জিনিসটা? বোকার মতো ক্যাপ্টেনের দিকে চেয়ে রইল পেনক্রাফট। কনভেক্স লেন্স, উত্তরটা বলে দিলেন ক্যাপ্টেনই। এই লেন্সের মাঝখান দিয়ে প্রবেশ করা কেন্দ্রীভূত সূর্যরশ্মির তাপমাত্রা বেড়ে যায় বহুগুণে। এই রশ্মি শুকনো ঘাস পাতার উপর ফেললে তা দপ করে জ্বলে ওঠে। ব্যাস, এর বেশি আর কিছুই বোঝার দরকার নেই পেনক্রাফটের। কাবাব করার আগুন পেয়েছে, এতেই সন্তুষ্ট। সময় নষ্ট না করে কাজে লেগে গেল সে। আগুনের আঁচ থাকাতে আর শীত লাগছে না চিমনি গুহার ভেতর। পাথর সরে যাওয়া ফোঁকরগুলো কাঠ আর কাদা দিয়ে বন্ধ করে দিয়েছেন স্পিলেট আর হার্ডিং। পাহাড়ের গা বেয়ে উঠে গেলেন ক্যাপ্টেন। চূড়ায় উঠে একদৃষ্টে তাকিয়ে রইলেন দূরের বড় পাহাড়টার দিকে। ওই পাহাড়েই উঠতে হবে আগামীকাল। এখান থেকে উত্তর পশ্চিমের ওই পাহাড়টার দূরত্ব মাইল 6, উচ্চতা 3500 ফুটের মতো হবে বলে আন্দাজ করলেন তিনি। তাহলে ওটার চূড়া থেকে চারদিকে 50 মাইল পর্যন্ত দেখা যাবেই। ওইটুকু দেখা গেলেই কাজ চলে যাবে তার। গল্পকথন বাই কল্লোল চ্যানেলে আপনারা শুনছিলেন জুল ভার্নের সায়েন্স ফিকশন গল্প মিস্টিরিয়াস আইল্যান্ড। আজ প্রথম পর্ব। আমরা নিয়মিত গল্প পাঠ করে শোনাচ্ছি। আপনারা যারা প্রথমবারের মতো শুনছেন, কাইন্ডলি সাবস্ক্রাইব করে নেবেন। গল্প পাঠ ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করবেন। নিজে ভালো থাকবেন, আশেপাশের লোকজনকে ভালো রাখবেন। টাটা।